বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ৮ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম পরমাণুর গঠন। আমার নাম ইমন হোসেন। আমি এই অধ্যায়টি তোমাদের সম্পূর্ণভাবে কয়েকটি ক্লাসের মাধ্যমে সহজ ও সরলভাবে বোঝানোর চেষ্টা করব এবং মনে রাখবা এই অধ্যায়টি কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারণ এই অধ্যায়ের উপরে ডিপেন্ড করে আরো কয়েকটি অধ্যায় তোমাদের আছে। এই অধ্যায়টা খুবই ভালোভাবে বোঝা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো শুরু করা যাক এই অধ্যায়ের ১ম ক্লাস। প্রথমে আমরা দেখব পরমাণুর ধারণা কিভাবে বিকশিত হয়েছে এবং পরমাণুর গঠন সম্পর্কে। আগে আমরা দেখি যে পদার্থ কিভাবে গঠিত হয়। যে কোনো পদার্থই কোনো না কোনো ক্ষুদ্র একটি অংশ দিয়ে গঠিত। যেমন যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, একটি বাড়ি আছে। বিবেচনা করে এটা ছোটবেলায় যেভাবে আমরা ঘর আঁকাতাম মনে করে সেরকম একটি ঘর। সে ঘরটি বানানোর জন্য আমাদের বিভিন্ন ছোট, ছোট জিনিস লাগছে। যেমন এই ঘরটি আমরা যদি ইট দিয়ে বানাই, তাহলে আমাদের এরকম অনেকগুলো ইট পরপর যুক্ত করা লাগছে। সিমেন্ট এবং অন্যান্য জিনিসের সহায়তায়। তারপরে উপরে ছাদ বা টিন যাই দিই না কেন, এরকম ছোট, ছোট জিনিস একত্রিত করার ফলে আমরা এই বাড়িটি পেয়েছি। তাই তো? তো যেকোনো বস্তু যখন আমরা দেখি, তার মানে সেই বস্তুটাও কোনো ছোট, ছোট অংশ দিয়ে গঠিত। সো পদার্থ কি দিয়ে গঠিত তাহলে? ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এখন পুরো বাড়ির ক্ষেত্রে ক্ষুদ্র জিনিসগুলো কি ছিল? কিছুগুলোকে আমরা ইট বলতে পারি, কিছু ছিল লোহা বা মাটি, কাঠ, দরজার ক্ষেত্রে। বিভিন্ন ক্ষুদ্র জিনিস দিয়ে বাড়ি গঠিত হয়েছে। ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রে পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো হচ্ছে, এক হচ্ছে অণু, আরেকটি হচ্ছে পরমাণু। সেই অণু এবং পরমাণুর সমন্বয়ে আমাদের পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে সবগুলোই গঠিত হয়েছে। আবার অনেকগুলো পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে অণু। তাহলে আমরা কি বলতে পারি? পদার্থ ২ টি অংশে বিভক্ত। এক হচ্ছে অণু, আরেকটি হচ্ছে পরমাণু। ঠিক আছে? আবার আমরা বলতে পারি যে পরমাণুর সমন্বয়ে অণু গঠিত হয়। ঠিক আছে? একাধিক পরমাণু বলা আরো ভালো হবে। এটি একটি সংজ্ঞা হিসেবে তোমরা জেনে রাখতে পারো। তাহলে একাধিক পরমাণুর সমন্বয়ে কি গঠিত হয়? অণু গঠিত হয়। তো এই যে পরমাণু সম্পর্কে যে মতবাদগুলো বা আমরা যে পরমাণু সম্পর্কে সৃষ্টির শুরু থেকেই কিন্তু জানতাম না। তাই না? বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বিজ্ঞানী তারা তাদের মতবাদ, তাদের আ পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে যখন গবেষণা করা হয়েছে, তারপর আস্তে, আস্তে এই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করেছি। প্রাচীন গ্রিক দর্শনে পরমাণুগুলোতে সর্বপ্রথম যিনি অবদান রাখছিলেন, তার নাম হচ্ছে ডেমোক্রিটাস। তিনি সর্বপ্রথম পরমাণু সম্পর্কে একটি মতবাদ প্রকাশ করছিলেন। তিনি প্রথম অ্যাটমস শব্দটি ব্যবহার করেন। অ্যাটমস শব্দের অর্থই হচ্ছে যে পরমাণু। ঠিক আছে? যার অর্থ অবিভাজ্য। তার মতে পদার্থ অসংখ্য ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। এবং পরবর্তীতে লিউসিপাস ছিলেন আরেকজন দার্শনিক। তিনি মূলত ডেমোক্রিটাসের শিক্ষক ছিলেন। সো তার সম্পর্কে তোমাদের না জানলেও চলছে। সে অংশটা তোমাদের যদি চাও যে একটু বাড়তি জেনে রাখবা তাহলে তারা এগুলো পড়তে পারো। সো পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন মতবাদগুলো যদি আমরা পড়ি, তাহলে সর্বপ্রথম
মতবাদ দিয়েছিলেন কে? ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস কি ছিলেন? কে ছিলেন? ডেমোক্রিটাস একজন দার্শনিক ছিলেন। গ্রিসের দার্শনিক ছিলেন বা বলা যায় গ্রিক দার্শনিক ছিলেন। তিনি তার মতবাদ দিয়েছিলেন 460 খ্রিস্টপূর্বে। তিনি সর্বপ্রথম পরমাণুর ধারণা প্রস্তাব করেন। তিনি বলেছিলেন কি? সকল পদার্থ ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। কিন্তু তার সমসাময়িক সময়ে আরো ২ জন দার্শনিক ছিলেন। একজন হচ্ছে প্লেটো এবং আরেকজন হচ্ছে অ্যারিস্টটল। ডেমোক্রিটাসের সময়ে মানে একই সময়তে প্লেটো এবং অ্যারিস্টটল অনেক খ্যাতিমান ২ জন দার্শনিক ছিলেন। অর্থাৎ তারা অনেক বেশি বিখ্যাত বা প্রসিদ্ধ ছিলেন বলা যায়। অ্যারিস্টটল এবং প্লেটো এই ডেমোক্রিটাসের মতবাদকে বিরোধিতা করেন। অ্যারিস্টটল বলছিলেন যে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন, মানে এরা আলাদা আলাদা কখনোই নয়। আর একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্রতর হতে থাকবে। এই যে ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর, মানে মনে করো একটা ইট বা একটা বক্স, একে আমি মনে করো এইভাবে বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত করলাম। এবার এর ভিতর থেকে কোনো একটা ছোট অংশকে মনে করো আমি একটু জুম করে একটু বড় করে দেখালাম। একেও যদি আমি আবার ভাঙতে থাকি তাহলে আরো ছোট হবে। এই ছোট অংশকে আমি যদি আবার ভাঙতে থাকি তাহলে আবার ছোট হবে। সেইভাবে ক্রমান্বয়ে যতই ভাঙি না কেন ভাঙা কখনো শেষ হবে না। হ্যাঁ, সে ছোট থেকে আরো বেশি পরিমাণে ছোট হতে থাকবে, কিন্তু তাকে আজীবন ভাঙা যাবে। এমনটি বলছিলেন অ্যারিস্টটল। তো তিনি যখন এই ধরনের মতবাদ দিলেন তখন স্বাভাবিকভাবেই ডেমোক্রিটাসের মতবাদটি গ্রহণযোগ্য হয়নি। ঠিক আছে? কেননা তৎকালীন সময়ে অ্যারিস্টটল এবং প্লেটোর মতবাদকে বেশি প্রাধান্য দেওয়া হতো। সো এর মাঝখানে হয়তোবা অনেক দার্শনিক, অনেক বিজ্ঞানী বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করেছেন। কিন্তু ১৮০৩ সালে, সময়টি একটু মনে রাখার চেষ্টা করবা। ১৮০৩ সালে জন ডাল্টন নামে আরেকজন বিজ্ঞানী আসেন, যিনি অ্যাকচুয়ালি পরীক্ষা করেন। ইনি সর্বপ্রথম ব্যক্তি যিনি পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। দেখো, ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট। পরমাণুকে তিনি বলেছেন মৌলিক পদার্থের সবচেয়ে ছোট কণা এবং একে আর ভাঙা যায় না। যখনই জন ডাল্টনের পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে দেখা গেল যে পরমাণুকে আর ভাঙা যাচ্ছে না, দেখো তো এই সেম কথাটা কে বলছিলেন? ডেমোক্রিটাস বলছিলেন। পরীক্ষার যে তথ্যগুলো ছিল সে তথ্যের উপরে ভিত্তি করে তখন ডেমোক্রিটাসের মতবাদ আবার গ্রহণযোগ্যতা পায়। কিন্তু ডেমোক্রিটাসের মতবাদ যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে অ্যারিস্টটলের মতবাদ তখন কি হয়? বিলুপ্ত ঘোষণা করা হয়। ঠিক আছে? এবং এর পরবর্তীতে পরমাণু গঠন সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে এবং অনেকে অনেক ধরনের মডেল প্রস্তাব করার চেষ্টা করে। কিন্তু ১৯১১ সালে আর্নেস্ট রাদারফোর্ড নামক আরেকজন বিজ্ঞানী আসেন, যিনি তার অন্যান্য সহযোগীদের সাথে প্রচেষ্টায় আরেকটি নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার সে পরীক্ষার মাধ্যমে তিনি মূলত নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং পরমাণুর সৌরজগতের মডেল দেন। আর্নেস্ট রাদারফোর্ডের এই মডেলটি তৎকালীন সময়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়, কারণ ইনি সর্বপ্রথম একটি মোটামুটি অনেক ভালো মানের বা পরিপূর্ণ একটি মডেল দেওয়ার চেষ্টা করেন। তার এই মডেলটি সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ব। সো এবার আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। এই ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু ধারণা প্রস্তাব করেন। এটি অবশ্যই তোমাদের এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে এবং তার যে মতবাদটা আছে এটা মুখস্থ রাখার একটু চেষ্টা করব। ঠিক আছে? এখন এই যে ডেমোক্রিটাস, ইনি যে বলছিলেন যে সকল পদার্থ ক্ষুদ্র, অবিভাজ্য। এই অবিভাজ্য শব্দটা একে বলা হয়ে যাচ্ছে যে অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। ঠিক আছে? অ্যাটম শব্দেরটা কিন্তু তৎকালীন সময় ছিল না। অ্যাটম শব্দটি তিনি নিয়েছিলেন অ্যাটোমাস থেকে।
ঠিক আছে? অ্যাটোমাস থেকে গ্রিক শব্দ ছিল অ্যাটোমাস। আর এই গ্রিক শব্দে বা গ্রিসের যে ভাষা ছিল সেই ভাষার অনুযায়ী অ্যাটোমাস শব্দের অর্থ হচ্ছে যে অবিভাজ্য, অবিভাজ্য। তো মনে রাখতে হবে এই তথ্যগুলো। তাহলে ডেমোক্রিটাস সর্বপ্রথম অ্যাটম নামকরণ করে। ঠিক আছে? তার আগে কিন্তু এই অ্যাটম শব্দটিই ছিল না। তাহলে এখানে লিখতে পারি কি আমরা নামকরণ করেন। এবং অ্যাটম শব্দটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। ঠিক আছে? সো আমরা অ্যারিস্টটলের যে অংশটি আছে ওটা বিস্তারিত পড়ার কোনো দরকার নাই। কারণ আমরা অলরেডি এখানে পড়ছি। অ্যারিস্টটলের এই যে মতবাদটা আছে এটা একটু মনে রাখবা। ঠিক আছে? সহজে মনে রাখবে ডেমোক্রিটাস বলছিলেন পরমাণু সকল পদার্থ ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। আর অ্যারিস্টটল তার উল্টা বলছিলেন। তিনি বলছিলেন কি না, সকল পদার্থ অবিভাজ্য কণা দ্বারা গঠিত নয়, কি যতই ভাঙতে থাকে না কেন দেখেন আজীবন ভাঙা যায় না। এবার এসে আমরা জন ডাল্টনে। জন ডাল্টন তিনি সর্বপ্রথম পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সেই পরীক্ষা-নিরীক্ষার পরে যে কিন্তু তিনি তার এই যে মতবাদটা আছে এই মতবাদটা প্রদান করেন। তার আগে কিন্তু দার্শনিকরা ইংরেজি জাস্ট একটি আ পর্যবেক্ষণকৃত ধারণা দেন। যারা কোনো কিছু পরীক্ষা-নিরীক্ষা করে কিন্তু তাদের মতবাদ দেননি। যেহেতু জন ডাল্টন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেন, তাই তার এই ধারণাকে বলা হয় আধুনিক পরমাণু তত্ত্ব। ঠিক আছে? এবার আসি আমরা আর্নেস্ট রাদারফোর্ড। আগে আমরা পয়েন্টগুলো একটু পড়ে নিই। সো আর্নেস্ট রাদারফোর্ড তার সহযোগীদের নিয়ে যে পরীক্ষাটি করেন, সেখান থেকে তিনি দেখতে পান যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। ক্ষুদ্র বলতে একেবারেই ক্ষুদ্র জায়গায় মধ্যে আবদ্ধ থাকে এবং তিনি এই ক্ষুদ্র অংশটিকে নিউক্লিয়াস বলেন। সো মূলত আমরা পরমাণুতে যে নিউক্লিয়াস নামকরণ করা হয়েছে যে অংশটিকে, এই নামকরণও মূলত আর্নেস্ট রাদারফোর্ডই করেছেন। ঠিক আছে? নিউক্লিয়াস বলতে বোঝায় কেন্দ্র। ঠিক আছে? কোনো কিছুর কেন্দ্রকে নির্দেশ করতে সাধারণত নিউক্লিয়াস শব্দ ব্যবহার করা হয়। যেহেতু বলা হয়েছে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় অবস্থিত এবং এটি মূলত একটি পরমাণুর কেন্দ্রে থাকে। এই জন্য ওই অংশটিকে আর্নেস্ট রাদারফোর্ড নামকরণ করছিলেন নিউক্লিয়াস হিসেবে। সেখান থেকে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের আবিষ্কারককে নিউক্লিয়াসের আবিষ্কারক হলেন রাদারফোর্ড। ঠিক আছে? তো ২ নাম্বার পয়েন্ট কি বলছে? যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমরা এরপরে যখন চিত্র আঁকাবো তখন দেখতে পারবা যে পরমাণুতে একদম খুবই ক্ষুদ্র একটা জায়গায় রয়েছে নিউক্লিয়াস, যার ভিতরে আছে ধনাত্মক আধান এবং সম্পূর্ণ ভরটাই মূলত, এবং ওর চারপাশে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে এবং বাকি যে অংশটা আছে সবই ফাঁকা থাকে। অর্থাৎ সেই জায়গাগুলোতে কিছুই থাকে না। এজন্যই বলা হয়েছে যে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। এরপরে বলছে কি যে ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নাই। এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘটছে। এই যে ঋণাত্মক আধানযুক্ত কণা একে মূলত বলা হয় কি? ঠিক আছে? সো এবার আমরা যদি আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেলটি একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। সো আমরা একটা চিত্র আঁকাই ১ম এ। তাহলে এই হচ্ছে আমার কোন একটি পরমাণুর একটা নিউক্লিয়াস। এবং কি পড়েছি আমরা ঋণাত্মক যে আধানগুলো আছে সেগুলো একে কেন্দ্র করে ঘুরতে থাকে। যে ঋণাত্মক আধান যে কেন্দ্রে মানে যে পথ দিয়ে ঘুরবে কে বলা হয় কক্ষপথ। কক্ষপথগুলো বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। আমরা আপাতত বৃত্তাকারই আঁকাই। আরেকটা আঁকাই।
সো এই যে বৃত্তাকার যে পথগুলো দেখছো, এগুলোকে বলা হয় কক্ষপথ। ঠিক আছে? কক্ষপথ বলতে কি বোঝায়? যে এই রাস্তা দিয়ে বা মনে করো যেই অংশগুলো দিয়ে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কেন্দ্রের যে ছোট একটা অংশ আছে, একে বলা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? এখন ধরে এটা হচ্ছে একটা এই ইলেকট্রনগুলো এইভাবে তোমার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? সো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু বলা হয়েছিল যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর। ধনাত্মক আধান কোন জায়গায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। সো নিউক্লিয়াসের মধ্যে তাহলে থাকছে ধনাত্মক আধান। আর এই ধনাত্মক আধানকে বলা হয় হচ্ছে প্রোটন। ঠিক আছে? আর ইলেকট্রনকে বলা হচ্ছিল কি? ঋণাত্মক আধান। সো নিউক্লিয়াসের মধ্যে আরেকটা জিনিসও থাকে যাকে বলা হয় নিউট্রন। ঠিক আছে? তাহলে রাদারফোর্ড আবিষ্কার করছিলেন কি? এই যে নিউক্লিয়াস। দেখো, এই যে নিউক্লিয়াস আর ১ম এই যে বৃত্তটা আঁকাইছে একে বলা হয় কক্ষপথ বা শক্তিস্তর। সো নিউক্লিয়াস এবং এই যে কক্ষপথের মাঝখানে দেখো অনেক বড় একটা জায়গা ফাঁকা। তাই না? আবার এই কক্ষপথ এবং ২ নাম্বার কক্ষপথ এর মাঝখানেও মেলা জায়গা ফাঁকা। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই টোটাল যে পরমাণুটা আমরা আঁকাইছি, এই টোটাল পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় এই যে অংশগুলো আছে না? এগুলো সবই কিন্তু ফাঁকা। এবং খেয়াল করো রাদারফোর্ড কি বলছিলেন? যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে যে তোমাদের বইতে উল্লেখ করা আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল। তো তোমরা এখান থেকে এই পয়েন্ট ৩ টা মনে রাখবা এবং এই চিত্রটা নোট খাতায় খুবই সুন্দর করে আঁকায় এটা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে? এখন রাদারফোর্ডের এই যে মডেলটা আছে, এই মডেলটা একটু যদি আমরা খেয়াল করি, আমাদের যে সৌরজগৎ আছে, সেই সৌরজগতের মতন দেখতে। তো এই যদি হয় আমাদের সূর্য, সো এইভাবে বিভিন্ন আরেকটা আঁকায় দেই। যদিবা উপবৃত্তাকার হবে, ধরে নাও আরকি। সো এটি যদি হয় আমাদের সূর্য, তো সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, উপগ্রহগুলো এভাবে ঘুরছে না? তাই তো? তো ঠিক একইভাবে দেখো এখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘটছে? ইলেকট্রনগুলো ঘুরছে। যা দেখতে অনেক নয়, কার মতন হয়? সৌরজগতের মতো। ঠিক আছে? সেই দেখতে অনেকটা সৌরজগতের মতন হওয়ার কারণে সৌরজগৎ। আর্নেস্ট রাদারফোর্ড এই যে পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছিলেন। আর এই সৌরজগতের সাথে তুলনা করার কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার মডেলও বলা হয়। সোলার মানে হচ্ছে যে সৌর। ঠিক আছে? সোলার মডেল। ঠিক আছে? এখন আর্নেস্ট রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছেন, এটাও কিন্তু সম্পূর্ণ একটি পরমাণু মডেল না। আমাদের অত বিস্তারিত নয়। যতটুকু আছে ততটুকুই আমরা পড়ি। সো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছুটা ত্রুটি ছিল। রাদারফোর্ড সো কয়েকটা ত্রুটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি ইলেকট্রন
এর ঘূর্ণনপথ নির্দিষ্ট করেননি। নির্দিষ্ট করেন নি। ঘূর্ণনপথ বলতে এই যে আমরা জানলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। কিভাবে ঘোরে বা এই কক্ষপথগুলো কেমন হবে, বৃত্তাকার, উপবৃত্তাকার বা একটা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে এই সম্পর্কিত কোনো কিছু বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলে বলেননি। সো তার এই যে ভুলগুলো বা এই ত্রুটিগুলো এইগুলোকে সংশোধন করেন। ত্রুটি সংশোধন করেন বিজ্ঞানী নিলস বোর বা নিলস বোর। যে বিজ্ঞানী বোর রাদারফোর্ডের এই যে মডেলটা ছিল সেখানে উল্লেখিত কিছু ত্রুটি তিনি হচ্ছে যে সংশোধন করেন এবং তিনি বলেছিলেন কি যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। কক্ষপথে ঘোরে এবং ইচ্ছা মতন যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তারা সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে যে তোমাদের বইতে উল্লেখ করা পরমাণু মডেল সম্পর্কিত বা পরমাণুর গঠন সম্পর্কিত তথ্যগুলো। এবার আমরা যে প্রোটন, ইলেকট্রন পড়ছি এগুলো একটু বিস্তারিত পড়ি। দেখো প্রোটন, প্রোটনকে প্রকাশ করা হয় ই দ্বারা, নিউট্রনকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা এবং ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। কারণ প্রোটনকে আমরা যদি ইংরেজিতে বানান করি তাহলে এরকম আসে, ইলেকট্রনের ক্ষেত্রেও প্রথমে এন আসে, নিউট্রনের ক্ষেত্রে প্রথমে এন আসে এবং ইলেকট্রনের ক্ষেত্রে প্রথমে ই আসে। সো অনেক সময় আবার ইলেকট্রনকে ই টু দি পাওয়ার মাইনাস দ্বারা প্রকাশ করা হয় যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। সো আমরা দেখি তাহলে কি পেলাম আমরা এখানে? পেলাম হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন সম্পর্কে কি বলা যাচ্ছে? চার্জ, চার্জ শব্দের অর্থ হচ্ছে আধান। ঠিক আছে? চার্জ বা আধান হচ্ছে ধনাত্মক এবং এর প্রতীক হচ্ছে ই। এবার আসি আমরা নিউট্রন। সো নিউটনের চার্জ কি? এর চার্জ নাই, কোনো চার্জ নেই। যার চার্জ থাকে না তাকে বলা হয় নিরপেক্ষ বা চার্জ বিহীন এবং এর প্রতীক হচ্ছে ছোট হাতের এন। আচ্ছা, প্রোটনের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখি, প্রোটনের অবস্থান কোন জায়গায় হবে? আমরা রাদারফোর্ডের মডেলে কিন্তু পড়েছি যে ধনাত্মক আধানযুক্ত এবং যে কণাগুলো আছে সেগুলো নিউক্লিয়াসে অবস্থান করে। মানে প্রোটনের অবস্থান নিউক্লিয়াস। ঠিক একইভাবে নিউট্রনও কিন্তু থাকে নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসে থাকে। একটা অংশ আছে তা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি? প্রোটন এবং ইলেকট্রন পরস্পরের বিপরীত চার্জযুক্ত। প্রোটন যেহেতু ধনাত্মক তাহলে ইলেকট্রন হবে ঋণাত্মক। আর ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই এবং অবস্থান হচ্ছে ইলেকট্রন কোথায় অবস্থান করে? ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। এর অবস্থান নিউক্লিয়াসের চারদিকে। নিউক্লিয়াসের চারদিকে। আবার এটা বলতে পারো যে নিউক্লিয়াসের চারদিকে সুনির্দিষ্ট কক্ষপথ। যেহেতু তারা কক্ষপথ অনুযায়ী ঘোরে
সুনির্দিষ্ট কক্ষপথে। তাহলে তোমাদের এই যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এই বিষয়গুলো খুবই ভালোভাবে জানতে হবে এবং যে প্রতীক এবং চার্জ অবস্থান এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। সো এই ছিল আমাদের পরমাণুর ধারণা এবং গঠন সম্পর্কিত আলোচনা। সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে। তোমরা ক্লাসে পড়ানো প্রত্যেকটা টপিক গুলোকে অনেক সুন্দর করে নোট করে রাখবে এবং আমরা এখানে যা পড়াচ্ছি তোমরা বোর্ড বইতে সেই অংশগুলো রিডিং কয়েকবার করে পড়বে। ঠিক আছে? তো আশা করছি তোমাদের ক্লাসটি অনেক উপকারে আসতে পারে। তো আজকে এ পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা পরবর্তী ক্লাস দেখার তোমাদের প্রতি আবেদন রইল। আশা করি তোমরা ক্রাফট অফ সায়েন্স এর সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।